হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো তোমাদের ক্লাস 10 এর প্রান্তিক্স পাবলিকেশনের মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ যে টেক্সট বুকটা রয়েছে সেটা থেকে আমরা থার্ড চ্যাপ্টার অর্থাৎ বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টারের অনুশীলনী যে সমস্ত বড় প্রশ্নগুলো রয়েছে 2 মার্কসের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করে নেব। এর আগে তোমরা জানো আমরা 3টি ক্লাস প্রোভাইড করেছি। তার মধ্যে ফার্স্ট ক্লাসে আমরা সমস্ত এমসিকিউ যেগুলো আছে সেগুলো সলভ করেছিলাম, পেজ নাম্বার 88 এবং 89 এ কয়েকটা ছিল। তারপরে সেকেন্ড ক্লাসে যেগুলো শূন্যস্থান পূরণ করো, সত্য মিথ্যা, স্তম্ভ মেলানো, সেগুলো সলভ করেছিলাম। এবং থার্ড ক্লাসে আমরা পিডিএফ এর আকারে এই যে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও এই সমস্ত কোশ্চেনের আনসার গুলো দেখিয়ে নিয়েছিলাম। যারা আগের 3টি ক্লাস দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যেতে পারো, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লাস 10 লাইফ সায়েন্স এই নামে প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্ট থেকে পুরনো 3টি ক্লাস অবশ্যই তোমরা দেখে নিও। দেখো আমরা সি এর দাগের প্রশ্নগুলো আজকে সলভ করব, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রশ্ন মান হচ্ছে 2। প্রথম প্রশ্ন হচ্ছে প্রকরণ সৃষ্টির দুটি কারণ লেখো। তোমাদের টেক্সট বুক থেকে আমি দেখাবো, দেখো পেজ নাম্বার হচ্ছে 69। এখানে প্রকরণের 3টি কারণ দেওয়া হয়েছে, তার মধ্যে তুমি 2টি কারণ বলবে। দেখো প্রকরণ সৃষ্টির কারণ হলো মিউটেশন, আর 2 নম্বর গুরুত্বপূর্ণ কারণ যেটা সেটা হচ্ছে জিনের পুনঃসংযুক্তি। প্রথম কারণে আসি, মিউটেশন। মিউটেশন মানে কোন জীবের ক্রোমোজোম সংখ্যা যদি কোনো পরিবর্তন ঘটে, ক্রোমোজোমের গঠনের কোনো পরিবর্তন ঘটে, বা ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে সেই জিনের যদি কোনো পরিবর্তন ঘটে, তাহলে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের যে হঠাৎ এবং স্থায়ী পরিবর্তন ঘটে সেটাকেই আমরা বলি মিউটেশন বা পরিব্যক্তি। তাহলে যদি কোনো জীবের ক্রোমোজোম সংখ্যা হতে পারে, ক্রোমোজোমের গঠন হতে পারে, বা ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে সেগুলোর যদি পরিবর্তন ঘটে তাহলে জীবের মধ্যে মিউটেশন বা পরিব্যক্তি ঘটে। এই যে মিউটেশন ঘটে সেটা কিন্তু প্রকরণ সৃষ্টির একটি বড় কারণ। প্রকরণ মানে আমরা দেখেছিলাম যে একই প্রজাতিভুক্ত জীবেদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের বিভিন্ন রকমের বৈসাদৃশ্য বা অমিল দেখতে পাওয়া যায়। যেমন ধরো সমস্ত মানুষ প্রজাতির মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই সমস্ত মানুষ কিন্তু একই রকম দেখতে বা তাদের গায়ের রং সবকিছু কিন্তু একই রকম হয় না। তাহলে এগুলো হচ্ছে ভেরিয়েশন বা প্রকরণ। তাহলে প্রকরণের প্রথম কারণ আমরা দেখলাম মিউটেশন। সেকেন্ড কারণ যেটা দেখবো, দেখো নেক্সট পেজে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জিনের পুনঃসংযুক্তি। তোমরা কোষ বিভাজন চ্যাপ্টারে পড়েছো মিওসিস কোষ বিভাজন, সেখানে তোমরা দেখেছিলে যে মিওসিসের ক্ষেত্রে প্যাকাইটিন উপদশায় কি হয়, ক্রসিং ওভার ঘটে এবং সেখানে গ্যামেটে জিনের নতুন সজ্জাবিন্যাস ঘটে। একে বলা হয় জিনের পুনঃসংযুক্তি। তাহলে এই যে রিকম্বিনেশন অফ জিনস হচ্ছে এটা কিন্তু প্রকরণ সৃষ্টির জন্য দায়ী। তাহলে এই প্রথম 2টি কারণ তোমরা লিখবে। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো বংশগতি কাকে বলে, এটাও তোমরা পেজ নাম্বার 69 পেয়ে যাবে। যে প্রক্রিয়ায় পিতামাতা বা জনিত্রী জীব, আমরা জানি পিতামাতাকে জনিত্রী জীব ধরা হয় এবং তাদের সন্তানকে প্রথম অপত্য জীব, এবং প্রথম অপত্য জীব থেকে যে সমস্ত অপত্যগুলো পাওয়া যায় তাদের বলা হয় দ্বিতীয় অপত্য জীব। যাই হোক, এক্ষেত্রে পিতামাতা বা জনিত্র জীবের বৈশিষ্ট্যগুলি সন্তান সন্ততিতে যে প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে, পিতামাতার বৈশিষ্ট্য যে পদ্ধতিতে তাদের সন্তান সন্ততির মধ্যে মানে অপত্য জীবের মধ্যে ছড়িয়ে পড়ে বা সঞ্চারিত হয় সেটাকেই বলা হয় বংশগতি। এরপরে 3 নম্বর প্রশ্ন, প্রকট ও প্রচ্ছন্ন বলতে কি বোঝো? কোন জিনের সাপেক্ষে হোমোজাইগাস ও হেটেরোজাইগাস জীবে জিন নিয়ন্ত্রিত যে বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। যেমন তোমরা পড়েছো ক্যাপিটাল টি হচ্ছে, দেখো ক্যাপিটাল টি মানে মটর গাছের ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্যকে প্রকাশ করে, আর স্মল টি যদি হয় তাহলে সেটা বেঁটে বৈশিষ্ট্য প্রকাশ করে। এবার হোমোজাইগাস মানে তোমরা পড়েছো যে এক্ষেত্রে কি হবে, হোমোজাইগাস মানে এই যে দুটো মানে প্রলক্ষণ সেই দুটো কিন্তু একই রকমের হবে। হোমোজাইগাস মানে হয় দুটোই ক্যাপিটাল টি হবে, বা সেক্ষেত্রে দুটোই কিন্তু স্মল টি হবে। তাহলে হোমোজাইগাস হতে পারে, বা হেটেরোজাইগাস মানে একটা ক্যাপিটাল হবে একটা স্মল হবে, দুটো কিন্তু আলাদা আলাদা হবে। তাহলে কোন জিনের সাপেক্ষে হোমোজাইগাস বা হেটেরোজাইগাস জীবে জিন নিয়ন্ত্রিত যে বৈশিষ্ট্যটির বহিঃপ্রকাশ ঘটে মানে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। তাহলে প্রকট বৈশিষ্ট্য দেখো হোমোজাইগাস অবস্থা মানে দুটোই ক্যাপিটাল টি এখানে প্রকাশিত হতে পারে, বা হেটেরোজাইগাস অবস্থা মানে ক্যাপিটাল টি স্মল টি এখানেও কিন্তু প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশিত হয়।
ক্যাপিটাল টি স্মল টি এটা কিন্তু বেটে মটর গাছ নয়, এটা হচ্ছে লম্বা মটর গাছ, যেহেতু এখানে ক্যাপিটাল টি আছে এবং ক্যাপিটাল টিটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। এবার প্রকট বৈশিষ্ট্য যদি এটাকে বলা হয় তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সংজ্ঞায় তোমরা লিখবে হেটেরোজাইগাস জীবে যে বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে না কিন্তু হোমোজাইগাস জীবে ওই বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। তাহলে হোমোজাইগাস দেখো আমি বলেছি দুটোই কিন্তু একই রকম হতে হবে, তাহলে হোমোজাইগাস হয় দুটোই ক্যাপিটাল টি হতে পারে বা দুটোই স্মল টি হতে পারে। তাহলে হোমোজাইগাসের ক্ষেত্রে একমাত্র প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হতে পারে। যদি হেটেরোজাইগাস হয়, হেটেরোজাইগাস মানে ক্যাপিটাল টি স্মল টি, সেখানে দেখো সেটা হচ্ছে লম্বা মটর গাছ, সেটা কিন্তু বেটে মটর গাছ নয়। তাহলে হেটেরোজাইগাস অবস্থায় শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়। আর হোমোজাইগাস মানে দুটো কন্ডিশন, হোমোজাইগাস অবস্থায় যদি বিশুদ্ধ হোমোজাইগাস হয় তাহলে সেই ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য, আর যদি এই ক্ষেত্রে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকে দুটোই স্মল টি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেটে মটর গাছ হবে। দেখো রাইমার্টিনে দেওয়া হয়েছে, তুমি চাইলে এই সংজ্ঞাটাও দিতে পারো যে দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটলে প্রথম অপত্যজনিতে উৎপন্ন সংকর জীবের দেহে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীব, ধরো একটা বিশুদ্ধ লম্বা নিয়েছো একটা বিশুদ্ধ বেটে নিয়েছো, এবার এদের মধ্যে যদি ক্রস ঘটাও, দেখো এর গ্যামেট হচ্ছে দুটোই একই রকম, দুটোই ক্যাপিটাল টি, আর একটা গ্যামেট আমরা পাবো ক্যাপিটাল টি, এখান থেকে যে দুটো গ্যামেট পাবো দুটোই কিন্তু স্মল টি। এবার এদের সংকরণের ফলে F1 জনুতে ক্যাপিটাল টি স্মল টি এরকম আমরা জীব পাবো, মানে এরকম উদ্ভিদ পাবো। তাহলে এই ক্ষেত্রে এই যে ক্যাপিটাল টি স্মল টি আমরা পাচ্ছি সেটা হচ্ছে একটা লম্বা মটর গাছ। তাহলে এই ক্ষেত্রে উৎপন্ন সংকর জীব, এটা দেখো সংকর লম্বা, তাই না? তাহলে সংকর জীবের দেহে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত পায় মানে প্রকাশিত হয়, এখানে নিশ্চয় লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশিত হচ্ছে, বেটে বৈশিষ্ট্য কিন্তু প্রকাশিত হচ্ছে না। এটাকে আমরা আলটিমেটলি লম্বাই বলছি, সংকর লম্বা হোক বা আমরা এমনি লম্বা বলতে পারি, যাই হোক সেটা কিন্তু অ্যাকচুয়ালি লম্বা। তাহলে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বেটে গুণটা কিন্তু প্রকাশিত হয়নি, তার জন্য যেটা অপ্রকাশিত থাকে তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে তোমরা চাইলে এই সংজ্ঞাটা দিতে পারো এবং এখানে দেখো উদাহরণ সহ কিন্তু আমি যে জিনিসটা বললাম সেটা কিন্তু লিখে দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে সেই নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো 4 নম্বর প্রশ্ন, উপযুক্ত উদাহরণ সহ ফিনোটাইপ ও জিনোটাইপের সম্পর্ক নির্ণয় করো। আমি প্রান্তিক পাবলিকেশনের বুক থেকে দেখাচ্ছি। দেখো কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের যেটা বাহ্যিক প্রকাশ সেটাকে আমরা বলি ফিনোটাইপ, আর যেটা জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য প্রয়োজনীয় যেটা জিন সংযুক্তি বা কম্বিনেশন সেটাকে বলা হচ্ছে জিনোটাইপ। অর্থাৎ ফিনোটাইপ নিয়ন্ত্রিত হয় নির্দিষ্ট বৈশিষ্ট্যের জিনোটাইপ দ্বারা। একটি জিনোটাইপ একটি নির্দিষ্ট ফিনোটাইপকে প্রকাশ করে। যদি তুমি ক্যাপিটাল টি ধরো দুটোই ক্যাপিটাল টি বলছো, তাহলে এই যে জিনোটাইপ সেটা কি কাকে প্রকাশ করছে, কোন ফিনোটাইপকে প্রকাশ করছে? লম্বাকে, তাই না? এটা জিনোটাইপ হচ্ছে বিশুদ্ধ লম্বা, কিন্তু ফিনোটাইপ বলতে গেলে আমরা বলবো শুধুমাত্র লম্বা বলবো। একই রকম ভাবে ক্যাপিটাল টি স্মল টি যদি বলি তাহলে এটা জিনোটাইপ হবে সংকর লম্বা, কিন্তু ফিনোটাইপ যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা শুধু বাইরে থেকে দেখে বলবো এটা বেটেটা লম্বা, তখন বলবো এটা লম্বা। তাহলে একটি জিনোটাইপ একটি নির্দিষ্ট ফিনোটাইপকে প্রকাশ করে, মানে এটা লম্বাকে প্রকাশ করছে, এটা লম্বাকে প্রকাশ করছে, এটা বেটেকে প্রকাশ করছে, তাই না? কিন্তু একই ফিনোটাইপের সমস্ত জিনোটাইপ এক নাও হতে পারে, কিন্তু একই ফিনোটাইপ, আমি বলছি লম্বা, তাহলে লম্বা দেখো এই দুটোই, তাই না? তাহলে এই দুটোরই আমরা ফিনোটাইপ একই বলবো, তাই না? এটাও লম্বা মটর গাছ, এটাও লম্বা মটর গাছ, তাহলে একই ফিনোটাইপ, দুটোর ফিনোটাইপ একই, কিন্তু সমস্ত জিনোটাইপ একই নাও হতে পারে। দেখো এটা জিনোটাইপ দুটোই ক্যাপিটাল টি, এটা জিনোটাইপ একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, তার জন্য বলা হচ্ছে যে একই ফিনোটাইপের সমস্ত জিনোটাইপ কিন্তু কখনোই একই হবে না। সুতরাং বলা যেতে পারে ফিনোটাইপ জিনোটাইপের উপর নির্ভর করে, তাহলে ফিনোটাইপটা জিনোটাইপের উপর নির্ভর করছে, কিন্তু উল্টোটা অর্থাৎ জিনোটাইপ কখনোই কিন্তু ফিনোটাইপের উপর নির্ভর করে না। এই লাইনটা লেখার পরে তোমরা চলে যাবে দেখো পেজ নাম্বার 221, সেখানে এই লাইনটা দেওয়া হয়েছে, এটা তোমরা শেষে অ্যাড করে দেবে। লিখবে যে জিনোটাইপ হলো ফিনোটাইপের কারণ ও ফিনোটাইপ হলো জিনোটাইপের ফলাফল। 5 নম্বর কোশ্চেন, বেটে মটর গাছগুলি সর্বদাই খাঁটি, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। তোমরা লিখবে যে মটর গাছের উচ্চতার সাপেক্ষে ক্যাপিটাল টি এটি লম্বা বৈশিষ্ট্যকে প্রকাশ করে এবং স্মল টি বেটে বৈশিষ্ট্যকে প্রকাশ করে। কোন একটি মটর গাছের ক্ষেত্রে যদি তার জিনোটাইপ ক্যাপিটাল টি হয়
তাহলে সেক্ষেত্রে সেই মটর গাছটি হচ্ছে বিশুদ্ধ লম্বা মটর গাছ। যদি ক্যাপিটাল টি স্মল টি হয় তাহলে সেই মটর গাছটির জিনোটাইপ হচ্ছে শঙ্কর লম্বা মটর গাছ। এবং কোনো মটর গাছের যদি জিনোটাইপ দুটোই স্মল টি হয় তাহলে সেক্ষেত্রে সেটি বিশুদ্ধ বেটে মটর গাছকে নির্দেশ করে। এবার এখানে প্রশ্নটা খেয়াল করো, বলছে বেটে মটর গাছগুলো সর্বদাই খাঁটি। এবার খাঁটি জীবের সংজ্ঞাটা তোমরা এবার দেবে, সেটা হচ্ছে বিশুদ্ধ জীব বা খাঁটি জীব। যে জীব বংশ পরম্পরায় একই বৈশিষ্ট্য বজায় রাখে তাদের বিশুদ্ধ জীব বলে। এরা হোমোজাইগাস হয়। উদাহরণ হচ্ছে দুটোই ক্যাপিটাল টি বিশুদ্ধ লম্বা মটর গাছ, তার সঙ্গে তোমরা দুটোই স্মল টি অর্থাৎ বিশুদ্ধ বেটে মটর গাছ, এই দুটি এক্সাম্পল দেবে। তাহলে এক্ষেত্রে খাঁটি জীব মানে হচ্ছে দুটোই একই রকম হবে, দুটোই ক্যাপিটাল টি বা হতে পারে দুটোই স্মল টি। তাহলে দুটোই ক্যাপিটাল টি বা দুটোই স্মল টি এইগুলো হচ্ছে কিন্তু খাঁটি। এবার আমরা যদি দেখি যে লম্বা মটর গাছ, কেমন লম্বা মটর গাছ, সেগুলো কিন্তু সবসময় খাঁটি নাও হতে পারে। দেখো বলবে যে ক্যাপিটাল টি দুটোই ক্যাপিটাল টি, এক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি, দুটি লম্বা মটর গাছ হওয়া সত্ত্বেও দুটি খাঁটি জীব নয়। এক্ষেত্রে প্রথম যে জীবটি সেক্ষেত্রে দুটি বৈশিষ্ট্য একই রকম রয়েছে, তার জন্য এই জীবটি হচ্ছে মানে এই মটর গাছটি হচ্ছে খাঁটি মটর গাছ, খাঁটি লম্বা মটর গাছ বা বিশুদ্ধ লম্বা মটর গাছ। এবং দ্বিতীয় যে গাছটা আছে সেটা হচ্ছে শঙ্কর লম্বা মটর গাছ, অর্থাৎ এটি কিন্তু খাঁটি মটর গাছ নয়। তাহলে লম্বার ক্ষেত্রে দুটো হতে পারে, তাই না, খাঁটিও হতে পারে আবার এক্ষেত্রে শঙ্কর হতে পারে। একদম যে খাঁটি হবে তার কিন্তু কোনো মানে নেই, 50% খাঁটি হতে পারে, 50% কিন্তু শঙ্কর হতে পারে। কিন্তু যদি বেটে মটর গাছ হয়, দেখো এই দুটোই কিন্তু বেটে নয়, এটা লম্বা, এটাও দেখো এটাও কিন্তু লম্বা, যেহেতু ক্যাপিটাল টি আছে, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। কিন্তু আমরা যখন বলবো দুটোই স্মল টি, তাহলে যখন এটা তো বেটে মটর গাছ, তাই না, একটা যদি ক্যাপিটাল থাকে একটা স্মল থাকে সেটা কিন্তু বেটে হয় না, সেটা কিন্তু মানে শঙ্কর লম্বা বা লম্বা মটর গাছ হয়। বেটে কখন হয়? বেটে তখনই হবে যখন দুটোই স্মল টি হবে, যেহেতু ক্যাপিটাল স্মল টি সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তার মানে বেটে মটর গাছ যদি হয় তাহলে সেটা সবসময় খাঁটি হবে, তাই না, সেটা কিন্তু অবশ্যই খাঁটি হবে। লম্বা মটর গাছের ক্ষেত্রে একটা হচ্ছে খাঁটি, একটা হচ্ছে শঙ্কর। তাহলে লম্বা মটর গাছের ক্ষেত্রে সবসময় কিন্তু খাঁটি আমরা পাবো না, কিন্তু বেটে মটর গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবসময় কিন্তু খাঁটি জীব পাবো। তাহলে এই জায়গাগুলো তোমরা একটু গুছিয়ে নিজের ভাষায় লিখবে। এরপর দেখো জিন ও অ্যালিলের মধ্যে পার্থক্য কি। দেখো জীবের কোন নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদান হলো জিন, আর সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের ভিন্ন ভিন্ন রূপকে বলা হয় অ্যালিল। যেমন মটর গাছের ক্ষেত্রে দৈর্ঘ্য নিয়ন্ত্রণকারী একটি জিনে দুটি রূপ হচ্ছে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। এদের একটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্য, একটা হচ্ছে বেটে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে এরা একটি অন্যটির কি ক্যাপিটাল টি সেটা স্মল টির হবে অ্যালিল। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটি লেখো। এটা টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার দেখো 76 এখানে পেয়ে যাবে। সংকরায়নকালে জনিত্রী থেকে অপত্যের দুটি বিপরীতধর্মী ফ্যাক্টর একত্রিত হলেও মিশ্রিত হয় না। মিওসিস প্রক্রিয়ায় গ্যামেট গঠনকালে ফ্যাক্টর দুটি পরস্পর থেকে আলাদা হয়ে যায়, তাই না। যখন আমরা দেখেছি ক্যাপিটাল টি স্মল টি আমাদের আসলো, তাই না, আমাদের প্রথম যদি দেখি ক্ষেত্রে দেখো বিশুদ্ধ লম্বা মটর গাছ, বিশুদ্ধ বেটে মটর গাছ, এখান থেকে গ্যামেট আসলো ক্যাপিটাল টি, এখানকার গ্যামেট স্মল টি, এবার ক্যাপিটাল টি স্মল টি মিলে একটা শঙ্কর লম্বা মটর গাছ হলো। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি এরা কিন্তু পাশাপাশি অবস্থিত আছে, কিন্তু পাশাপাশি অবস্থিত থাকলেও এই বিপরীতধর্মী যে ফ্যাক্টর গুলো বা বৈশিষ্ট্যগুলো এরা কিন্তু কখনো মিশ্রিত হয় না, মানে মিশে গিয়ে নতুন কোনো বৈশিষ্ট্য কিন্তু দেখায় না। বরং কি হচ্ছে গ্যামেট গঠনকালে কিন্তু এই ফ্যাক্টর গুলি মানে ক্যাপিটাল টি স্মল টি এরা কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। যেমন এখানে দেখানো হয়েছে যে F1 জন্য যখন গ্যামেট হচ্ছে তখন কিন্তু আবার দেখো ক্যাপিটাল টি আর স্মল টি এই দুটো গ্যামেট কিন্তু আলাদা হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 8, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর পরীক্ষায় F2 জনতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কি হবে। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত দুটোই কিন্তু একই হয়, তাই না। ফিনোটাইপ যদি আমরা অনুপাত বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা লাল পেয়েছিলাম, দুটো গোলাপি আর একটা সাদা।
আর জিনোটাইপ যদি বলি তাহলে সেক্ষেত্রেও তাই, সেক্ষেত্রেও একটা লাল ফুল, দুটি আমরা গোলাপি এবং একটি সাদা পেয়েছিলাম। তাহলে ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত দুটোই কিন্তু একই হয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপরে অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়, এই ধারণাটি যথার্থ নয়, তা একটি ক্রসের সাহায্যে দেখাও। দেখো তোমরা যখন লিখবে এখান থেকে শুরু করে, দেখো এখান থেকে শুরু করে এগুলো লিখবে, লেখার পরে এখানে চলে যাও, একদম এতটা পর্যন্ত লিখবে। আমি এখানে চেকার বোর্ডের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো পিতা বা বাবা, সেক্ষেত্রে তার যেটা ক্রোমোজোমের বিন্যাস সেটা আমরা জানি 44A, মানে 44টি বা 22 জোড়া হচ্ছে এ মানে অটোজোম বা দেহ ক্রোমোজোম, আর দুটি অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম থাকে, সেটা হচ্ছে XY। মায়ের ক্ষেত্রে দেখো 44A মানে 22 জোড়া বা 44টি অটোজোম থাকে, এবং সেক্স ক্রোমোজোম যে দুটো থাকে সে দুটোই কিন্তু একই, দুটোই কিন্তু X। এবার এখান থেকে যখন গ্যামেট তৈরি হবে মিওসিস কোষ বিভাজনের সময়, গ্যামেট কি হয়, যখন গঠিত হয় তখন কিন্তু ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায়। তাহলে 44A 44টি অটোজোম ছিল, তার অর্ধেক 22টি, আর একটা আসবে X। এরকম আর একটা গঠিত হবে যেখানে ওয়াইটা যাবে, তাহলে 22টা A হবে, আর তার সঙ্গে ওয়াই এই মানে সেক্স ক্রোমোজোমটা কিন্তু আসবে। তাহলে এই ক্ষেত্রে দুই ধরনের কিন্তু আমরা পুরুষদের গ্যামেট পাচ্ছি। যেহেতু পুরুষদের ক্ষেত্রে যে দুটি গ্যামেট তৈরি হচ্ছে সেই দুটি আলাদা আলাদা, তার জন্য পুরুষদের বলা হয় হেটেরোগ্যামেটিক মেল। হেটেরো মানে হচ্ছে আলাদা বা বৈসাদৃশ্য আছে এরকম। আর মায়েদের ক্ষেত্রে দেখো এর অর্ধেক করলে 22টা অটোজোম আর দুটোই এক্স, তাহলে দুই ধরনের যে গ্যামেট হবে, দেখো এখানে একটা দেখানো হয়েছে, আমি যদি আরেকটা দেখাই তাহলে সেটাও কিন্তু 22A প্লাস এক্স এটা হবে। দুটোই যেহেতু একই রকম তার জন্য একটাই দেখানো হয়েছে। যাই হোক, এক্ষেত্রে মাতার ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে দুই ধরনের যে ডিম্বাণু উৎপন্ন হয় দুটোই কিন্তু একই রকমের, তার জন্য এদের গ্যামেট যেহেতু একই রকম তার জন্য এদের বলা হয় হোমোগ্যামেটিক। হোমোগ্যামেটিক মানে হচ্ছে একই রকমের গ্যামেট উৎপাদন করতে সক্ষম। এবার যখন পিতার এই 22A তার সঙ্গে এক্স এই যেটা আছে এটার সঙ্গে যখন মাতার 22A প্লাস এক্স যখন হবে, মিশবে যখন, তখন দেখো 22A আর 22A হয়ে যাবে 44A, আর এক্স আর তার সঙ্গে এক্স মিলে হয়ে যাবে দেখো দুটো এক্স, এটা হবে। এবার পিতার দেখো পিতার যেটা আছে এইটা, পিতার যদি এইটা আসে মানে যার মধ্যে ওয়াই ক্রোমোজোম আছে সেটা যদি মাতার এটার সঙ্গে আসে, তাহলে 22A হয়ে যাবে 44A, 44টা অটোজোম, আর ওয়াই আর এক্স আছে তার মানে XY। এবার আমরা দেখেছি যে দুটো যদি এক্স ক্রোমোজোম থাকে তাহলে সেটা হচ্ছে কন্যা সন্তান, তাই না? কন্যা সন্তানদের ক্ষেত্রে যে দুটি সেক্স ক্রোমোজোম থাকে সেই দুটোই হচ্ছে এক্স ক্রোমোজোম, আর পুত্রদের ক্ষেত্রে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুত্র সন্তান এখানে হচ্ছে, আর এটা হচ্ছে কন্যা সন্তান। তাহলে 50-50% করে চান্স কিন্তু আছে। তাহলে উৎপন্ন যে অপত্য সেটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, সেটা কার উপর ডিপেন্ড করছে? দেখো মায়েদের ক্ষেত্রে দুটো গ্যামেটই একই মানে সেক্ষেত্রে সে শুধু কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য মানে গ্যামেট প্রদান করতে পারে, মানে সেক্ষেত্রে তার মধ্যে ওয়াই ক্রোমোজোম নেই, তাহলে সে কিন্তু পুত্র সন্তান জন্ম দেওয়ার সেরকম কিন্তু ক্ষমতা নেই। এবার মায়েদের যে মানে গ্যামেটটা রয়েছে 22A প্লাস এক্স, সেই গ্যামেটের সঙ্গে যখন পুরুষের এই গ্যামেটটা আসবে তখন সন্তানটা হয়ে যাবে কন্যা সন্তান, আর মায়ের তো একই ধরনের গ্যামেট, এই গ্যামেটটা যখন পুরুষের এই শুক্রাণুর সঙ্গে আসবে বা এই গ্যামেটের সঙ্গে মিলিত হবে তখন কিন্তু পুত্র সন্তান হবে। তাহলে মায়ের গ্যামেট তো একই রকম, তাহলে মায়ের সেক্ষেত্রে ভূমিকা কিন্তু নেই বললেই চলে। পিতার কোন গ্যামেটটা আসছে, এক্স যুক্ত গ্যামেট না ওয়াই যুক্ত গ্যামেট, তার উপর কিন্তু ডিপেন্ড করছে। যদি এক্স যুক্ত গ্যামেট আসে তাহলে সেক্ষেত্রে কন্যা সন্তান হবে, আর পিতা যদি ওয়াই যুক্ত গ্যামেটটা আসে তাহলে সেক্ষেত্রে পুত্র সন্তান জন্ম দেবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পুং গ্যামেটের উপরে কিন্তু পুত্র হবে না কন্যা হবে সেটা ডিপেন্ড করছে। মাতার বা স্ত্রী দেহের গ্যামেটের বা স্ত্রী দেহের সন্তানের লিঙ্গ নির্ধারণে কিন্তু বিশেষ কোনো ভূমিকা থাকে না। এরপরে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত দ্বিতীয় সূত্রটি লেখো। এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার দেখো 79। সংকরায়নকালে দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্ধারণকারী ফ্যাক্টর জনিত্রী থেকে যখন অপত্যে আসে তখন একত্রিত হলেও এরা কিন্তু মিশ্রিত হয় না, মানে মিশে গিয়ে নতুন কিন্তু বৈশিষ্ট্য হয় না।
গ্যামেট গঠনকালে যে কোনো এক জোড়ার আর একটি উপাদান অপর জোড়ার সঙ্গে সম্ভাব্য সকল প্রকার যে কম্বিনেশন বা সমন্বয় কিন্তু স্বাধীনভাবে সঞ্চালিত হতে পারে। এক্ষেত্রে দ্বিসংখ্যক জন্মে যদি তোমরা পরীক্ষাগুলো দেখো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে যে আমরা যে এগুলো ছকগুলো করছি, চেকার বোর্ডের সাহায্যে দেখাচ্ছি, এই কম্বিনেশন গুলোই কিন্তু সম্ভব। এর বাইরে তুমি আর কোনো কম্বিনেশন কিন্তু পাবে না, তাই না? তাহলে সম্ভাব্য যত রকম ভাবে সাজানো যায়, যত রকম ভাবে এদের সমন্বয় ঘটানো যায়, সবগুলো কিন্তু এর মধ্যে হয়ে গেছে। সেটাই বলছে যে সম্ভাব্য সকল প্রকার সমন্বয় কিন্তু এরা সঞ্চালিত হতে পারে। দেখবে যাদের কাছে 7টা টেক্সট বুক আছে সেখানে কিন্তু সূত্রটা আরো সুন্দর করে দেওয়া আছে। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 11-এ চলে যাব। থ্যালাসেমিয়া কেন হয়? পেজ নাম্বার 85 তোমরা ওপেন করো। থ্যালাসেমিয়ার কারণ এখানে দেওয়া হয়েছে। দেখো এখানে অনেক বড় করে কারণটা দেওয়া হয়েছে, এখানে তুমি একবার দেখে নাও। যেটা তোমরা জানো সেটা হচ্ছে 16 নম্বর অটোজোম। সেই 16 নম্বর অটোজোমের মধ্যে দেখো হিমোগ্লোবিনের আলফা শৃঙ্খল উৎপাদনকারী 4টি জিন থাকে। 4টি জিনের মধ্যে যদি 2-এর বেশি জিনের বিযুক্তি মানে ডিলিটেশন হয় তাহলে সেই ক্ষেত্রে থ্যালাসেমিয়া মেজর, আলফা থ্যালাসেমিয়া মেজর বা হাইড্রোসফিটালিস রোগ হয়। আর যদি একটি বা দুটি জিনের বিযুক্তি ঘটে, একটা বা দুটো যদি হয় তাহলে সেটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মাইনর। 3টে বা 4টে যদি সেক্ষেত্রে জিনের ডিলিটেশন হয় বা জিনের যদি ত্রুটি হয় তাহলে সেটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মেজর। আর একই রকম ভাবে বিটাও একই রকম। 11 নম্বর অটোজোমে সেক্ষেত্রে ক্ষুদ্র বাহুতে বিটা গ্লোবিন শৃঙ্খল উৎপাদনকারী জিন থাকে। সেই জিনে যদি মিউটেশন ঘটে, দুটোতেই যদি মিউট্যান্ট বিটা গ্লোবিন জিন থাকে তাহলে সেক্ষেত্রে মেজর রোগ হবে। আর যদি একটিতে স্বাভাবিক একটাতে প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন থাকে তাহলে সেক্ষেত্রে বিটা থ্যালাসেমিয়া মাইনর রোগ হবে। এবার আসি যাদের ক্ষেত্রে এই জায়গাটা লিখতে অসুবিধা হবে, তোমরা এটা সংক্ষেপে লিখতে পারো। লিখবে যে মানুষের ক্ষেত্রে 16 নম্বর অটোজোমের দীর্ঘ বাহুতে অবস্থিত হিমোগ্লোবিনের আলফা শৃঙ্খল ত্রুটিপূর্ণ হলে সেক্ষেত্রে আলফা থ্যালাসেমিয়া রোগ হয়। অপরপক্ষে 11 নম্বর অটোজোম জোড়ার ক্ষুদ্র বাহুতে উপস্থিত হিমোগ্লোবিনের বিটা শৃঙ্খল উৎপাদনকারী গ্লোবিন জিনের ত্রুটি ঘটলে সেক্ষেত্রে বিটা থ্যালাসেমিয়া রোগ হয়। এরকম ভাবে সংক্ষেপও তোমরা কিন্তু চাইলে লিখতে পারো। নেক্সট, থ্যালাসেমিয়া আক্রান্ত কোন শিশুর রোগের লক্ষণগুলি কি কি? থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি কি লক্ষণ দেখতে পাওয়া যায়? দেখো, অতিরিক্ত আয়রন বা লোহা জমে, যেহেতু এই ক্ষেত্রে বারবার রক্তটাকে বার করতে হয় এবং নতুন রক্ত দিতে হয়, সেই কারণে রোগীর দেহের বিভিন্ন স্থানে লোহা জমতে থাকে। লোহাটা কিভাবে জমে? দেখো, ফেরিটিন এবং হিমোসিডারিন রূপে জমতে থাকে। তুমি চাইলে শুধুমাত্র লিখতে পারো যে দেহের বিভিন্ন স্থানে লোহা জমতে থাকে। কি রূপে জমা হয় সেটা নাও লিখতে পারো, যারা পারবে তারা লিখবে। এবার অত্যধিক লোহা জমলে হৃৎপিণ্ড, যকৃৎ, অন্তঃক্ষরা তন্ত্র এদের কাজের কিন্তু ব্যাঘাত ঘটে, মানে ত্রুটি ঘটে। 2 নাম্বার হচ্ছে অস্থিমজ্জা চওড়া হয়ে যায়, ফলে দেখো এক্ষেত্রে ফলে হাড় প্রস্থে বৃদ্ধি পায়, হাড়ের ভঙ্গুরতা দেখা যায়, মানে হাড়গুলো কিন্তু সহজে ভেঙে যায়। প্লীহার অতিবৃদ্ধি হয়, সেটাকে স্প্লিনোমেগালি বলা হয়। আবার হৃৎপিণ্ডের অসুখ দেখা যায়। আরবিসি মানে লোহিত রক্তকণিকা এমনিতে তোমরা জানো 120 দিন মতো প্রায় বাঁচে, কিন্তু যখন এই থ্যালাসেমিয়া রোগ হয় তখন মোটামুটি 50-60 দিনের মাথায় কিন্তু সেই আরবিসিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাহলে আরবিসি তাড়াতাড়ি নষ্ট যদি হয়ে যায়, আরবিসির কাজ হচ্ছে তার মধ্যে থাকা যে হিমোগ্লোবিন সেটা অক্সিজেন পরিবহন করে। তাহলে আরবিসি যদি নষ্ট হয়ে যায় তাহলে শরীরের রক্ত মানে শরীরের মধ্যে অক্সিজেন পরিবহন ক্ষমতাটা কিন্তু কমে যাবে। যাই অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যায়, তাছাড়া অ্যানিমিয়া রোগ দেখা যায়। তাহলে এগুলো হচ্ছে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ বা উপসর্গ। নেক্সট, বর্ণান্ধতার কারণ কি? তোমরা 87 পেজ বের করো। 3 ধরনের বর্ণান্ধতা দেওয়া হয়েছে, লাল, সবুজ এবং নীল। তার মধ্যে তোমরা মনে রাখবে এই যে লাল এবং সবুজ যে বর্ণান্ধতা, সেই বর্ণান্ধতার জন্য দায়ী জিনটা এক্স ক্রোমোজোমে থাকে, এবং এক্ষেত্রে এটা আমরা এক্স ক্রোমোজোম পড়লাম। এবং নীল বর্ণান্ধতার জন্য দায়ী জিনটি 7 নম্বর অটোজোমে অবস্থিত। তাহলে এটা লিঙ্গ সংযোজিত রোগ, মানে এক্স ক্রোমোজোমে রয়েছে। আর এটা দেখো, নীল যে বর্ণান্ধতা সেটা কিন্তু এক্স ক্রোমোজোমে কিন্তু থাকে না, সেটা অটোজোম বা দেহ ক্রোমোজোমে থাকে। কত নম্বর অটোজোম? সেটা কিন্তু 7 নম্বর অটোজোমে থাকে। লাল এবং সবুজ বর্ণান্ধতা কি করে হয়? দেখো, লাল বর্ণান্ধতার জন্য এক্ষেত্রে আমরা জানি আমাদের চোখে রেটিনাতে 3 প্রকার কোণ কোষ থাকে। রং দেখো,
এক্ষেত্রে নির্দিষ্ট রং চেনার জন্য প্রতিটি কোন কোষ নির্দিষ্ট ধরনের ফটোপসিন রঞ্জক কিন্তু তৈরি করতে পারে। যেমন দেখো, লাল সংবেদী রঞ্জক বা এরিথ্রোলোব এটা এক্স ক্রোমোজোমেও থাকে। আবার সবুজ সংবেদী যেটা রঞ্জক সেটা ক্লোরোলোব, এটা কিন্তু এক্স ক্রোমোজোমের মধ্যে থাকে। এবার এই জিন দুটিতে যদি মিউটেশন ঘটে তাহলে লাল এবং সবুজ বর্ণান্ধতা দেখতে পাওয়া যায়। মানে এই এরিথ্রোলোব বা ক্লোরোলোব যদি এদের অনুপস্থিতি ঘটে বা এদের যদি ঘাটতি হয় তখন কিন্তু লাল এবং সবুজ বর্ণান্ধতা দেখা যায়। একই রকম ভাবে নীল বর্ণান্ধতা আমরা দেখলাম 7 নম্বর অটোজোম। 7 নম্বর অটোজোম মানে এখানে নীল সংবেদী রঞ্জক মানে সায়ানোলোব উপস্থিত। যদি এই রঞ্জকটি ঠিকমতো না থাকে বা এর উৎপাদনে কোনো ত্রুটি দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি নীল বর্ণান্ধ হয়। হিমোফিলিয়া রোগীর ক্ষেত্রে পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন? দেখো, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা এই যে দুটি রোগ, এই দুটি রোগ কিন্তু এক্স ক্রোমোজোম স্থিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এবার এক্ষেত্রে হিমোফিলিয়ার কথা বলা হয়েছে, তাহলে শুধুমাত্র হিমোফিলিয়ার কথাটাই তোমরা লিখবে পুরুষদের একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে। হিমোফিলিয়া জিনগত রোগের জন্য দায়ী প্রচ্ছন্ন জিনটি এক্স ক্রোমোজোমে উপস্থিত থাকে। পুরুষদের এক্স ক্রোমোজোমে একটি জিন উপস্থিত থাকলেই হিমোফিলিয়া রোগের বহিঃপ্রকাশ ঘটে। অন্যদিকে মহিলাদের দুটি এক্স ক্রোমোজোম থাকায় দুটোতেই রোগের জিনগুলি অবস্থান করলে তবে রোগটি হয়। মানে এক্ষেত্রে হিমোফিলিয়ার জন্য দায়ী জিন যদি আমরা স্মল এইচ ধরি, ধরো হিমোফিলিয়ার জন্য দায়ী জিন সেটাকে আমি স্মল এইচ ধরছি, কেমন? তাহলে পুরুষদের ক্ষেত্রে স্মল এইচ যদি থাকলো, হিমোফিলিয়ার জন্য দায়ী জিন যদি থাকে তাহলে সেটা হিমোফিলিয়া আক্রান্ত হবে। যদি হিমোফিলিয়ার জিন না থাকে, স্বাভাবিক জিন থাকে, তাহলে সেই পুরুষটা স্বাভাবিক হবে, কেমন? তাহলে যদি জিনটা প্রেজেন্ট থাকে তাহলেই সেটা আক্রান্ত হয়ে গেল পুরুষটা। আর যদি জিনটা প্রেজেন্ট না থাকে, স্বাভাবিক জিন যদি থাকে, তাহলে পুরুষটা কিন্তু একদম স্বাভাবিক হবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের তো একটা এক্স ক্রোমোজোম, অপরটাও কিন্তু এক্স ক্রোমোজোম, তার মানে দুটোই এক্স ক্রোমোজোম থাকে। এবার যখন হবে যে দুটোই ক্যাপিটাল এইচ মানে স্বাভাবিক জিন, তাহলে মহিলাটা কিন্তু একদম পুরোপুরি স্বাভাবিক হবে। যদি এমন হয় যে মহিলাটার একটাতে ক্যাপিটাল এইচ একটাতে স্মল এইচ, তখন সেই মহিলাটি হিমোফিলিয়া বাহক হবে, হিমোফিলিয়া আক্রান্ত কিন্তু হবে না বা স্বাভাবিক হবে না। সেটা স্বাভাবিক আমরা বলতে পারি, কিন্তু হিমোফিলিয়ার বাহক এটা বলাটা কিন্তু ঠিক হবে। আর যদি এমন হয় যে দুটোই স্মল এইচ মহিলাদের ক্ষেত্রে, তবেই একমাত্র সে আক্রান্ত হবে। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে যে অন্যদিকে মহিলাদের দুটি ক্রোমোজোম থাকায় দুটোতেই রোগের জিনগুলি অবস্থান করলে তবেই রোগটি হয়, যার সম্ভাবনা একটু কম। পুরুষদের ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে দুটো কম্বিনেশন হয়, পুরোপুরি আক্রান্ত হবে বা পুরোপুরি স্বাভাবিক। তাহলে 50% এটা চান্স, এটাও 50% চান্স। মহিলাদের ক্ষেত্রে 3 ধরনের কম্বিনেশন, এটাও হতে পারে স্বাভাবিক, এটা দেখো বাহক তবু এটা স্বাভাবিক আমরা বলতে পারি, আর এটা হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত। তাহলে 3 ধরনের মানে 33 এত পার্সেন্ট করে চান্স রয়েছে। তাহলে মহিলাদের ক্ষেত্রে কিন্তু চান্সেসটা অনেকটাই কম। পুরুষদের ক্ষেত্রে কিন্তু যেহেতু একটাই এক্স ক্রোমোজোম, তাহলে সেখানে যদি জিনটা থাকে তাহলে আক্রান্ত হয়ে যাবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার জন্য দুটো এক্স ক্রোমোজোমেই ওই জিনটা থাকতে হবে, মানে দুটোই স্মল এইচ থাকতে হবে, তবেই সে আক্রান্ত হবে। একটা যদি থাকে তবুও কিন্তু সে আক্রান্ত হবে না, যেহেতু আর একটাতে স্বাভাবিক জিন আছে। তাহলে এখানে এই কারণের জন্য দেখা যাচ্ছে যে ছেলেরাই কিন্তু এক্ষেত্রে বেশি আক্রান্ত হয়। সেটা যদি তোমাদের এখানে যেমন বলেছে হিমোফিলিয়া, যদি বর্ণান্ধতা বলে তবুও কিন্তু ব্যাখ্যাটা তোমরা একই রকমই লিখবে। এরপরে কোশ্চেন নাম্বার 15, এখানে এই যে জিনোটাইপ গুলো দেওয়া হয়েছে সেগুলোর ফিনোটাইপ কি কি হতে পারে আমি এটা খাতার মধ্যে দেখাবো। দেখো, এক্ষেত্রে প্রথমে দুটোই ক্যাপিটাল বি মানে কালো। আমরা জানি বি, ক্যাপিটাল বি মানে কালো, স্মল বি মানে হচ্ছে সাদা, ক্যাপিটাল আর মানে হচ্ছে সেটা কর্কশ মানে অমসৃণ লোমযুক্ত গিনিপিগ, আর স্মল আর যদি হয় তাহলে মসৃণ লোমযুক্ত গিনিপিগ। এগুলো আশা করি তোমরা সবাই জানো। দুটোই ক্যাপিটাল বি। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, ক্যাপিটাল বি যেটা কালো সেটা প্রকট গুণ, সাদাটা প্রচ্ছন্ন গুণ। ক্যাপিটাল আর রাফ কর্কশ বা অমসৃণ সেটা প্রকট বৈশিষ্ট্য, আর মসৃণটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এখানে দুটোই ক্যাপিটাল বি কালো, আর এটা হচ্ছে কর্কশ মানে অমসৃণ লোমযুক্ত গিনিপিগ। এখানে দুটোই স্মল বি মানে সাদা, তাহলে সাদা কর্কশ লোমযুক্ত গিনিপিগ। এখানে ক্যাপিটাল বি স্মল বি, তাহলে এটা শঙ্কর কালো। যাই হোক, এখানে কালো আর দুটোই স্মল আর, তার মানে মসৃণ লোমযুক্ত গিনিপিগ। দুটোই স্মল বি আছে, তাহলে সাদা হবে, সাদা এবং মসৃণ লোমযুক্ত গিনিপিগ। নেক্সট কোশ্চেন দেখো, বর্ণান্ধতার জন্য দায়ী জিন বহনকারী মাতা
বাহক মাতা এবং বর্ণহীনতা আক্রান্ত মাতার জিনোটাইপ কি কি হবে। যদি আমরা দেখি যে বর্ণহীনতা জিন বহনকারী বাহক মাতা, তাহলে তো আমরা কি লিখবো, সেক্ষেত্রে আমরা লিখবো দুটো এক্স ক্রোমোজোম মাতা যেহেতু এবং বাহক বলেছে, তাহলে একটাতে সি থাকবে, একটাতে সি প্লাস। সি মানে হচ্ছে বর্ণহীনতার জন্য দায়ী প্রচ্ছন্ন অ্যালিল, তাহলে সি মানে হচ্ছে বর্ণহীনতার জন্য দায়ী অ্যালিল, আর সি প্লাস মানে সেটা নর্মাল, সেটা হচ্ছে স্বাভাবিক দৃষ্টিশক্তির জন্য দায়ী প্রকট অ্যালিল। তাহলে সি প্লাস মানে স্বাভাবিক, সি মানে হচ্ছে প্রচ্ছন্ন অ্যালিল, মানে সেটা হচ্ছে বর্ণহীনতার জন্য দায়ী অ্যালিল। তাহলে বাহক বলেছে, তাহলে একটা সি থাকবে আর একটা স্বাভাবিক থাকবে। বর্ণহীনতায় আক্রান্ত মাতা, বর্ণহীনতায় আক্রান্ত মাতা মানে সেক্ষেত্রে যে দুটো এক্স ক্রোমোজোম থাকে দুটোতেই কিন্তু সি থাকতে হবে। যদি একটাতে সি থাকে একটাতে সি প্লাস, তাহলে সেটা বাহক হয়ে যাবে। দুটোতেই যদি সি থাকে তবেই সেটা আক্রান্ত হবে। যদি এমন হতো, ধরো একটা বলেছে মানে সি প্লাস, এটাতেও সি প্লাস, তখন কিন্তু স্বাভাবিক দুটোতেই আছে, তখন কিন্তু সেই মহিলা কি হয়ে যাবে, সেই মহিলা বা মাতা সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু স্বাভাবিক মাতা হবে। তাহলে এক্ষেত্রে এই দুটো কিন্তু হবে আনসার, এবং তোমরা এই যে লাইনটা এখানে লেখা হয়েছে যে কোনটা কি নির্দেশ করছে সেটা কিন্তু অবশ্যই তোমরা লিখে দেবে। এরপরে 17 নম্বর প্রশ্ন, এখানে মটর গাছের বীজ ও ফুল সংক্রান্ত প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিবন্ধ করো। এখানে ছকটা আমি করেছিলাম, কিন্তু এখানে আরো কিছু বৈশিষ্ট্য লিখতে হতো, তার জন্য ছকটা খুব একটা ভালো হয়নি। তোমরা একটু গ্যাপ দিয়ে লিখবে, কেমন দেখো এটা বড় এটা ছোট হয়ে গেছে, তোমরা সমান সমান গ্যাপ দিয়ে সুন্দর করে স্কেলের সাহায্যে করবে। প্রথম হচ্ছে মটর গাছের বীজের আকার, প্রকট বৈশিষ্ট্য হচ্ছে গোল, প্রচ্ছন্ন হচ্ছে কুঞ্চিত। গোলাকার যদি বীজ হয় তাহলে প্রকট, কুঞ্চিত বীজ হলে প্রচ্ছন্ন। এখানে লিখবে কেমন, ডট ডট দেবে না, তোমরা লিখবে মটর গাছের বীজের বর্ণ, যদি হলুদ হয় তাহলে প্রকট আর সবুজ হলে প্রচ্ছন্ন। এবার ফুল বলেছে, ফুলের দুই রকম হয়, ফুলের বর্ণ আর ফুলের অবস্থান। ফুলের বর্ণ বেগুনি হলে প্রকট, সাদা হলে প্রচ্ছন্ন। ফুলের অবস্থান যদি কাক্ষিক হয়, কক্ষে যদি হয়, তাহলে সেটা হচ্ছে প্রকট। আর যদি একদম অগ্রস্থ হয়, অগ্রস্থ বা শীর্ষ, তাহলে সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এগুলো কিন্তু তোমরা ভালোমতো ভাবে মনে রাখবে। এরপরে কোশ্চেন নাম্বার 18, থ্যালাসেমিয়া রোগের জন্য আরবিসি, হৃৎপিণ্ড এবং অস্থি কেমন, এই তিনটিতে কি কি প্রভাব পড়ে। পেজ নাম্বার আমরা বের করব 85। প্রথমে আরবিসি লিখবে যে স্বাভাবিক মানুষের ক্ষেত্রে আরবিসি বা লোহিত রক্তকণিকার গড় আয়ু হলো 120 দিন, কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির শরীরে আরবিসির গড় আয়ু হয়ে যায় 50 থেকে 60 দিন। তাই আরবিসি তাড়াতাড়ি বিনষ্ট হয় এবং অনেক কম পরিমাণ হিমোগ্লোবিন তৈরি হওয়ার কারণে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ দেখা যায়। এরপরে হৃৎপিণ্ড, তোমরা লিখবে হৃৎপিণ্ডের ছন্দবদ্ধতা ও হৃদস্পন্দন কমার ফলে হৃৎপিণ্ডের নানা রকম গন্ডগোল বা গোলযোগ দেখা যায়। এরপরে নেক্সট ছিল হাড়ের গঠন, তোমরা লিখবে যে অস্থিমজ্জা চওড়া হওয়ার ফলে হাড়, প্রধানত যেটা করটির হাড় এবং মুখমণ্ডলের হাড়, সেই হাড়গুলির প্রস্থে বৃদ্ধি ঘটে এবং হাড়ের ভঙ্গুরতা দেখা যায়, মানে হাড়গুলো কিন্তু সহজেই ভেঙে যায়। তাহলে এই তিনটে বলেছিল, এই তিনটে তোমরা লিখবে। নেক্সট, বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করা বাঞ্ছনীয়, ব্যাখ্যা করো। এটার আনসার আমি রাইমার্টিন থেকে দেখাচ্ছি। পেজ নাম্বার তোমরা দেখতে পারো, কিন্তু এক্ষেত্রে আমার এটা পুরনো বই, তোমাদের কাছে নতুন বুক থাকবে, সেক্ষেত্রে কিন্তু পেজ নাম্বারটা আলাদা হবে। দেখো এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে রক্ত পরীক্ষা কেন জরুরি। দেখো পাত্র ও পাত্রীর কোনো ক্রোমোজোমগত অস্বাভাবিকতা যদি হয়, কেমন ক্রোমোজোমগত অস্বাভাবিকতা, যেমন থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, হিমোফিলিয়া রয়েছে কিনা, এবং থাকলে তাদের সন্তান সন্ততির মধ্যে তা সঞ্চালনের সম্ভাবনা কতটা, তা জানার জন্য আমাদের কি করতে হবে, রক্তের নানা পরীক্ষা নিরীক্ষা করতে হবে। রক্তের পরীক্ষা করেই জানতে পারবো যে তার মধ্যে থ্যালাসেমিয়া হোক বা বর্ণান্ধতা হোক বা হিমোফিলিয়া, সেই সমস্ত রোগের জিন রয়েছে কিনা বা তারা আক্রান্ত বা বাহক, সেগুলো আমরা জানতে পারবো। এবং তাদের যদি বিবাহ হয় তাহলে তাদের সন্তানদের মধ্যে সেই রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা রয়েছে সেটাও কিন্তু আমরা রক্ত পরীক্ষার মাধ্যমে জানতে পারবো। তাই রক্ত পরীক্ষা কিন্তু অবশ্যই জরুরি। এছাড়া দেখো পাত্র বা পাত্রীর এইডস রোগ রয়েছে কিনা, হেপাটাইটিস জাতীয় কোনো রক্তের মাধ্যমে সংক্রমিত রোগ আছে কিনা, সিফিলিস, গনোরিয়া, এগুলো যৌন রোগ আছে কিনা, সেগুলো কিন্তু রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায়। আবার রক্ত পরীক্ষার দ্বারা RH ফ্যাক্টরের উপস্থিতি বা অনুপস্থিতি নির্ণয় করা যায়। এরপরে নেক্সট দেখো, এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়, বক্তব্যটির যৌক্তিকতা বিচার করো।
আমরা এই যে কোশ্চেনটা পড়েছিলাম কোশ্চেন নাম্বার 14, এটা এবং এখন যেটা করলাম সেই দুটোরই কিন্তু আনসার একই হবে। এখানে তোমাদের শুধুমাত্র একবার দেখিয়ে দিচ্ছি, এই যে আমরা আনসারটা পড়েছিলাম কেমন, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত তোমরা আনসারটি লিখবে। এরপরে দেখো আমাদের আজকের একদম শেষ কোশ্চেন 2 মার্কসের, সেটা হচ্ছে লাল ক্রস সাদা এদের মধ্যে কি হচ্ছে গোলাপি সন্ধ্যামালতি তৈরি হলে ঘটনাটির নাম কি? তোমরা লিখবে ঘটনাটির নাম হলো অসম্পূর্ণ প্রকটতা। দুই ধরনের সন্ধ্যামালতি ফুল, একটা লাল এবং একটা সাদা, যদি সংকরণ ঘটানো হয় তাহলে সেক্ষেত্রে গোলাপি ফুলযুক্ত সন্ধ্যামালতি গাছ কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এরপরে কোশ্চেন আছে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা মানে এই জন্যটা যুক্ত মটর গাছের বৈশিষ্ট্য কি হবে? তোমরা লিখবে ক্যাপিটাল আর অর্থাৎ এক্ষেত্রে মটর গাছের বীজের গোলাকার গঠন বা বৈশিষ্ট্যকে নির্দেশ করে, স্মল আর বীজের কুঞ্চিত বৈশিষ্ট্যকে নির্দেশ করে। ক্যাপিটাল ওয়াই বীজ হলুদ বীজকে নির্দেশ করে এবং স্মল ওয়াই সবুজ বীজকে নির্দেশ করে। এবার তোমরা নিচে লিখবে এরকম ভাবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই জিনোটাইপ যুক্ত মটর গাছের বৈশিষ্ট্য হলো, এটা কেমন হবে? এটা হচ্ছে দেখো শঙ্কর গোল, তাই না, শঙ্কর গোল এবং শঙ্কর হলুদ। তাহলে শঙ্কর গোল ও শঙ্কর হলুদ বীজ যুক্ত মটর গাছ, এটি হচ্ছে এই জিনোটাইপের বৈশিষ্ট্য। তাহলে আজকে আমরা 2 মার্কসের কোশ্চেন গুলো সবগুলোর আনসার দেখে নিলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে তোমরা দেখবে ক্লাস 10 লাইফ সায়েন্স, ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের প্লেলিস্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে। সেখানে তোমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখে নিতে পারবে। এবং যাদের কাছে গত বছরের এবিটিএ টেস্ট পেপার আছে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-2024 এই নামে প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্ট থেকে গত বছরের এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের এবং লাইফ সায়েন্সের সমস্ত সেটের আনসার তোমরা পেয়ে যাবে, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। এখানে যে দীর্ঘ প্রশ্নগুলো আছে 5 মার্কসের, সেগুলো আনসার আমি প্রোভাইড করছি না, এগুলো সবগুলো তোমরা টেক্সট বুকের মধ্যে পাবে। যদি কোনো প্রশ্নের আনসার খুঁজতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আনসার প্রোভাইড করে দেবো। এরপরে নেক্সট ক্লাসে আমরা অভিব্যক্তি এবং অভিযোজন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা স্টার্ট করব এবং শুরু থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার গুলো কিন্তু আমরা নোটসের আকারে প্রোভাইড করব। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দা ভেরি বেস্ট।